5ই আগস্টের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করার সুযোগ হতো, কিন্তু আমাদেরকে আলোচনা করতে হচ্ছে সেই সময় পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে। তিনি আজকে নয়াদিল্লিতে একটি প্রথমবারের মতো একটি প্রেস কনফারেন্স করেছেন। বড় গলায় যেটি বলেছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। একটু পুরো সংবাদ সম্মেলন নিয়ে আপনার বিশ্লেষণটা শুনি। তিনি আসুক না, ওনার তো আসা উচিত। দেখেন, যদি লেটস সে 5ই আগস্টের ঘটনায় যদি শেখ হাসিনা ধরে নেন, যদি কোনো কারণে তিনি যদি দেশ না ছাড়তেন, তিনি যদি মারা যেতেন, তাহলে হতো কি অ্যাটলিস্ট এটা আওয়ামী লীগকে সেভ করতো। একজন নেতা, তিনি জনগণের দ্বারা তৈরি, তিনি যদি জনগণকে ভালোবাসেন তাহলে তিনি একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে ফেস করবেন এবং এর মধ্যে দিয়ে উনি যে পরিণামে যাক না কেন, এটা যদি তার মৃত্যুদণ্ড হয় তারপরেও কিন্তু এটা অনেক বড় একটা তার জন্য প্রাপ্তি হবে। তার সংবাদ সম্মেলনটিকে বিশ্লেষণ করে তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছেন? তিনি আসবেন এটি বলতে চেয়েছেন, নাকি মানে তিনি কোনো অপরাধ করেননি, উল্টো তাদের সাথে অন্যায় হচ্ছে, কি আসলে বলতে চেয়েছেন? এই চোখের সামনে গণহত্যা দেখার পরও আপনার চোখের সামনে আমরা দেখেছি যে ভিডিওগুলা, যে শিশু পর্যন্ত হত্যার শিকার হয়েছে, সেই দলকে কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি কিভাবে সমর্থন করতে পারে? আওয়ামী লীগের সমর্থন শূন্যের কোঠায়। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ তার রেলেভেন্স হারিয়ে ফেলেছে। গতকালকে যে প্রেস রিলিজটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, দিস প্রেস রিলিজ ওয়াজ এ জেম। 5ই আগস্টের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করার সুযোগ হতো, কিন্তু আমাদেরকে আলোচনা করতে হচ্ছে সেই সময় পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে। তিনি আজকে নয়াদিল্লিতে একটি প্রথমবারের মতো একটি প্রেস কনফারেন্স করেছেন। ছবি দেখাননি, অডিওতে তিনি প্রশ্ন উত্তর দিয়েছেন। তিনি বিভিন্ন দাবি জানিয়েছেন, তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আপনি যদি শুনে থাকেন, মানে তিনি যে কথাগুলো বলছিলেন যে সে সময় তিনি কি কি উন্নতি করেছিলেন দেশের, তার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র হয়েছে, ছাত্র হত্যার কথা তার বক্তব্যে উঠে আসেনি, তাকে প্রশ্ন করা হয়েছিল তারা এটার জন্য অনুতপ্ত কিনা। তিনি তখন সজীব ওয়াজেদ জয় উত্তর দিয়েছে, না, পুলিশও তো হত্যা করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হয়েছে তাদেরকে, সেখানে তো অনুতপ্তের প্রশ্ন নেই, ছাত্র হত্যার জন্য অনুতপ্তের প্রশ্ন আসবে কেন? বড় গলায় যেটি বলেছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। একটু পুরো সংবাদ সম্মেলন নিয়ে আপনার বিশ্লেষণটা শুনি। আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা, অপরাধ করলে তার অপরাধের বিচারকে ফেস করা উচিত। তিনি ফিউজিটিভ এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় কথা, আমাদের একটা এক্সট্রাডিশন চুক্তি আছে, যে চুক্তির আওতায় আমরা ইন্ডিয়াকে বারবার অনুরোধ করছি তাকে, এই ফিউজিটিভকে দেশে আমাদেরকে ফেরত দেওয়ার জন্য। ইন্ডিয়া কখনোই দিচ্ছে না। ইন্ডিয়া এই রিকোয়েস্ট পেয়েছে, কিন্তু বরাবরই তারা বলছে এটা আমরা এক্সামিন করছি। এখন তিনি ইন্ডিয়ায় বসে যেভাবে করে উনি এই সংবাদ করেসপন্ডেন্ট এইটা মানে বলছে, হ্যাঁ, করেসপন্ডেন্ট ক্লাব যদি ইন্ডিয়া বলছে যে এটা একটা প্রাইভেট এন্টিটি, সো উই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট দিস। বাট এগেইন, যেহেতু তিনি একজন ফিউজিটিভ এবং একটি দেশে কনভিক্টেড আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বক্তব্য প্রচারের মধ্যে দিয়ে দুই দেশের রিলেশনশিপের মধ্যে অনেকটা ইম্প্যাক্ট পড়ে। এবং দেখেন, আমার মনে হয় ইতিহাসে এই প্রথম আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে সবচেয়ে যে মানে তীব্র প্রতিবাদ করা হয়েছে, যেখানে আমরা বলেছি যে উই আর ভেরি আউটরেজিয়াস, উই আর ফ্রন্ট অফ দিস, অর্থাৎ এটা আমাদের জন্য খুবই ইনসাল্ট। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলেছি, এবং সম্পর্কের কথা বারবার মনে করে দেওয়া হয়েছে, দুই দেশের সম্পর্ক কিন্তু বলেছি যে detrimental to the relationship of the both countries। এই কথাগুলো কিন্তু আমরা দেখেছি প্রেস বিজ্ঞপ্তির মধ্যে। এখন আমরা যেটা মনে করি, আমরা তো দেখেন একটা হোপ নিয়েছিলাম যে যাক, একটা অভ্যুত্থান হয়ে গেল, ইন্ডিয়ার সাথে একটা ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট ছিল, সেখান থেকে ছাত্র জনতা ফুঁসে উঠলো এবং একজনের পতন ঘটলো। এরপরে কিন্তু এই যে আপনার এই ড্যামেজটা রিপেয়ার করতে কিন্তু আসলে সময় লাগে, এবং সেই ড্যামেজটা রিপেয়ারের কিন্তু একটা উইলিংনেস কিন্তু আমরা দেখিয়েছিলাম। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে খুব রিসেন্ট সময় কিন্তু মোটামুটি কথাবার্তা পরিচালনা হচ্ছিল। দীনেশ ত্রিবেদী আসার পর থেকে মানে কিছুদিন আগেও এরকম আমরা কথাবার্তা শুনলাম, হয়তো তারেক রহমান দিল্লি ভিজিটে যাবেন এবং কথা বলবে। ইন্ডিয়া বলছে যে তারা হাইলি এক্সপেক্ট করে এবং তারা অপেক্ষা করছে কখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে যাবে এবং কথাবার্তা হবে। ঠিক এমনই প্রাককালে ইন্ডিয়া যখন এটাকে কন্ট্রোল করতে পারে না এবং এটাকে আনলিশ করে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ভিডিও চিত্র, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এটা ব্যথিত হওয়ার একটা বিষয় আছে বাংলাদেশ সরকারের, এবং সেই কনসার্নটাই বাংলাদেশ সরকার তুলে ধরেছে। তো আমি যেটা মোটা দাগে বুঝি সেটা হচ্ছে এই, যে তিনি আসুক না, ওনার তো আসা উচিত। দেখেন, যদি লেটস সে 5ই আগস্টের ঘটনায় যদি শেখ হাসিনা ধরে নেন, যদি কোনো কারণে তিনি যদি দেশ না ছাড়তেন, তিনি যদি মারা যেতেন, তাহলে হতো কি অ্যাটলিস্ট
এটা আওয়ামী লীগকে সেভ করতো। যদি অভ্যুত্থান হতো, তিনি অক্ষয় হয়ে থাকতেন আওয়ামী লীগের কাছে, এবং এত হয়তো পরবর্তীতে মানুষ যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, এত নেতা যারা দেশ থেকে পালিয়েছে, হয়তো এই ধরনের ঘটনা নাও ঘটতে পারতো। দেখেন, আমাদের কাছে কিন্তু জীবিত বঙ্গবন্ধু চাইতে মৃত বঙ্গবন্ধু কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং মৃত বঙ্গবন্ধুকে কিন্তু আপনি কখনোই এই দেশ থেকে ভুলতে পারবেন না। সুতরাং একজন নেতা, তার যদি কথাগুলো সত্যিই হয় যে তিনি এত এত করেছেন, এবং তিনি যেটা দেখছেন বর্তমানে যে বাংলাদেশের জবলেস এর ঘটনা ঘটছে, বাংলাদেশের ইকোনমিক ড্যামেজ ঘটছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি সত্যি হয়, তাহলে আমরা মনে করি যে আপনার যদি সেই কনসার্ন থাকে, আপনি ফিরে আসুন এবং আপনি বিচারকে ফেস করুন, এবং বিচার ফেসের মধ্যে দিয়ে যেটা রেজাল্ট দাঁড়াবে সেই রেজাল্টকে অ্যাকসেপ্ট করুন। এবং এর মধ্যে দিয়ে যদি আপনার জেল জুলুম হয়, পৃথিবীতে কত নেতার জেল জুলুম হয়েছে, স্বয়ং আপনার পিতার, তিনি তার যৌবনের প্রায় 15-16টি বছর তিনি জেল কেটেছেন। কই, জেল কেটে তো তিনি বিখ্যাত হয়েছেন, তার তো ক্রেডিট নষ্ট হয়নি। সুতরাং একজন নেতা, তিনি জনগণের দ্বারা তৈরি, তিনি যদি জনগণকে ভালোবাসেন, তাহলে তিনি একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে ফেস করবেন, এবং এর মধ্যে দিয়ে উনি যে পরিণামে যাক না কেন, এটা যদি তার মৃত্যুদণ্ড হয়, তারপরেও কিন্তু এটা অনেক বড় একটা তার জন্য প্রাপ্তি হবে, কারণ তার বয়স 78 বছর, তিনি প্রায় 20 বছর ধরে বাংলাদেশে তার প্রধানমন্ত্রী তিনি ছিলেন। তার আসলে চাওয়া পাওয়ার কি আছে? তার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এই মৃত্যু যদি হয় বাংলাদেশে একটা ট্রায়ালের ফেস করে বাংলাদেশের মানুষের কাছে, দেশের মাটিতে, আমার কাছে মনে হয় এইটাকে তাকে গর্ব হিসেবে নেওয়া উচিত, এবং তার ফিরে এসে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের তারই প্রতিষ্ঠিত যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে দেওয়া রায়কে তার ফেস করা উচিত। এটা যদি উনি করেন, অন্তত পক্ষে দল হিসেবে আওয়ামী লীগের অনেকটা বেঁচে থাকার শ্বাস তৈরি হবে। তার সংবাদ সম্মেলনটিকে বিশ্লেষণ করে তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছেন? তিনি আসবেন এটি বলতে চেয়েছেন, নাকি মানে তিনি কোনো অপরাধ করেননি, উল্টো তাদের সাথে অন্যায় হচ্ছে, কি আসলে বলতে চেয়েছেন? শেখ হাসিনা বাংলাদেশের বর্তমানের সাথে ইররেলেভেন্ট। শেখ হাসিনা হলো গতকালকের সংবাদ, 2 বছর আগের সংবাদ। আমি রশিদ ভাইয়ের সাথে বিনয়ের সাথে বলবো যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ তার রেলেভেন্স হারিয়ে ফেলেছে, এবং গতকালকের যেই ঘটনাটা ঘটলো, এটার মাধ্যমে বাংলাদেশের সরকার ডেফিনেটলি, আমি জামাত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত সরকারের অনেক কাজের বিরোধিতা করি, কিন্তু আমি বলবো যে গতকালকে যে প্রেস রিলিজটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, দিস প্রেস রিলিজ ওয়াজ এ জেম। এবং এই প্রেস রিলিজে প্রথমবারের মতো বিএনপি কিন্তু তার বিভিন্ন ন্যারেটিভে এটাকে মাঝে মাঝে গণ অভ্যুত্থান বলে, মাঝে মাঝে এটা সেটা বলে, আন্দোলন সরকার বলে, পতন বলে, কিন্তু কখনো এটাকে বিপ্লব হিসাবে আখ্যা দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম এই সরকার এই বর্ষা বিপ্লবকে বিপ্লব হিসাবে স্বীকৃতি দিল অফিসিয়ালি। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। এবং দ্বিতীয় বিষয় হলো, যেটা খুব পরিষ্কারভাবে এই প্রেস নোটে বলা হয়েছে, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো সরকার এটা বলল, যে লাইনটা হলো এরকম যে বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। এটা কিন্তু খুব চারটিখানি বিষয় না। এর আগেও বিভিন্ন দেশ থেকে সেই দেশের পতিত স্বৈরাচার পালিয়ে গিয়েছে বিভিন্ন দেশে। আমাদের এই ঘটনার মধ্যে শেখ হাসিনার পতনের পরে সিরিয়াতে বাশার আল আসাদ পালিয়ে গিয়েছেন রাশিয়াতে। আপনারা কোনো ধরনের কুশব্দ পেয়েছেন রাশিয়াতে বাশার আল আসাদের? তিনি প্রেস কনফারেন্স তো দূরের কথা, তিনি কারোর সাথে দেখা করেছেন, এটা মিডিয়াতে কি কখনো এসেছে? এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি আরবে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে, এবং এই আশ্রয় নেওয়ার একটা শর্ত থাকে, এবং ওই দেশগুলোর সাথে সেই যে দেশ থেকে পালিয়েছে তাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটিও তো নাই। তারপরও এটা একটা ডিপ্লোম্যাটিক রেসপেক্ট, যেই পতিত কোনো স্বৈরাচারকে, কোনো সরকার প্রধানকে ব্যক্তিগত সম্পর্কের কারণে আশ্রয় দিলেও এটাই ডিপ্লোম্যাটিক সৌন্দর্য, ডিপ্লোম্যাটিক আচরণ। সেটা হলো কূটনৈতিক শিষ্টাচার, যে তাকে কোনো ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে না দেওয়া। সেটা বারবার আমরা দেখছি ব্যাহত করতে। শুধুমাত্র যে এই প্রেস কনফারেন্সটা শেখ হাসিনা করেছেন সেটাই না, এই প্রেস কনফারেন্সটা তাদের রাষ্ট্রীয় টিভি এনডিটিভিতে সরাসরি সম্প্রচার করেছে, এবং বিশ্বাস করেন অন্য কোনো মিডিয়াতে কিন্তু এটা নিয়ে হাওকাও নাই। শুধুমাত্র ওই রয়টার্সে এটা, এবং রয়টার্সের যিনি, আমি সরকারকে আমি খুব জোর গলায় দাবি করব যে রয়টার্সের যে ব্যুরো প্রধান বাংলাদেশের রমা পল, তিনি একজন গোয়েন্দা বিভাগের মানুষ, তিনি একজন ভারতীয় গোয়েন্দা বিভাগের বুলওয়ার্ক তিনি করছেন। এর আগেও আপনাদের মনে আছে যে যখন চিন্ময় দাশগুপ্ত গ্রেফতার হয়েছিলেন, তখন
পাবলিক প্রসিকিউটর যিনি চিন্ময় দাশগুপ্তের জামিনের বিরোধিতা করেছিলেন তাকে ইসকনের সন্ত্রাসীরা কিন্তু হত্যা করেছিল। রমাপাল সাথে সাথে রয়টারে নিউজ করলেন যে চিন্ময় দাশগুপ্তের আইনজীবীকে মৌলবাদীরা হত্যা করেছে। এরকম একটা মিথ্যাচার করার পরও রয়টার কিন্তু ক্ষমা চায়নি। সো রয়টার ইজ সার্ভিং রর পারপাস। এবং আওয়ামী লীগ যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা প্রক্সি, এই ঘটনাগুলা বারবার প্রমাণ করে দিচ্ছে। সো পার্শ্ববর্তী দেশ, যেই দেশ বাংলাদেশের প্রতি হোস্টাইল, ওই দেশের গোয়েন্দা বিভাগের কোনো প্রক্সিকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এবং এটার কথা যদি কেউ বলেন, উইথ অল ডিউ রেসপেক্ট রশিদ ভাই, আপনি যে কথাগুলো বলেছেন, আই টোটালি ডিসএগ্রি। বাংলাদেশে কিছু প্রান্তিক লোকজন, কিছু অশিক্ষিত মূর্খ লোকজন এই চোখের সামনে গণহত্যা দেখার পরও, আপনার চোখের সামনে আমরা দেখেছি যে ভিডিওগুলা, যে শিশু পর্যন্ত হত্যার শিকার হয়েছে, সেই দলকে কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি কিভাবে সমর্থন করতে পারে? আওয়ামী লীগের সমর্থন শূন্যের কোঠায়। আওয়ামী লীগের যদি সমর্থন থাকতো তাহলে তো বাংলাদেশের মানুষ এই 12ই ফেব্রুয়ারিতে লাইন ধরে গিয়ে ভোট দিত না।